আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল, ঊর্ধ্বতনের নির্দেশনার দায় সহ মানবতা বিরোধী অপরাধের 5 অভিযোগ। জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপিল বিভাগে বাতিল, দাড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হাব তৈরিতে চীনা উদ্যোক্তাদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান, রাজধানীতে বিনিয়োগ সম্মেলন উদ্বোধন। এবং সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে পাকিস্তানের বিপক্ষে রাতে মাঠে নামছে বাংলাদেশ, হোয়াইট ওয়াশের এড়াতে জয়ই টাইগারদের লক্ষ্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। মামলার অন্য 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 8,500 পৃষ্ঠার অভিযোগপত্রে শেখ হাসিনাকে গণহত্যার নির্দেশদাতা বলে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়েছে। সাক্ষ্য নেওয়া হয়েছে 81 জনের। ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম চলছে। আমরা সরাসরি যাচ্ছি ট্রাইব্যুনালে। It is also been stated by London prosecutor how the investigation of the release acts how the draft investigation by the investigation agency of the International Crimes Court. In conclusion, it has been asked by the learned prosecutor that the acts narrated in the formal charge, inclusive of the report of investigation, ostensibly constituted no offences. Under section 2A, 32A, comma 32H, comma 43. It has ardently been submitted by the learned prosecutor Pranam Given Shahzadul Islam, doing the needful in accordance with the provisions of law.
জামায়াত ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। নিবন্ধনের বিষয়টি নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত। রায়ের সন্তোষ প্রকাশ করে জামায়াত ইসলামের আইনজীবীরা জানিয়েছেন, এই রায়ের ফলে নিবন্ধন ফিরে পেল জামায়াত। দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবে জানিয়েছেন তারা। মাজহুর রহমানের রিপোর্ট। জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল 2023 সালের 19 নভেম্বর খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর আপিলটি পুনরুজ্জীবনের জন্য আবেদন করলে 2024 সালের 22 অক্টোবর আদালত বিলম্ব মার্জনা করে আপিলটি পুনরুজ্জীবিত করেন। আপিলের উপর শুনানি শেষে রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ। রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হল। মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। জামায়াতের প্রতীকের বিষয়টি কি হবে সে সম্পর্কে জানান আইনজীবী। আমরা আশা করি আগামী কালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাব। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। রায়ের পর প্রতিক্রিয়া জানান ইসির আইনজীবী। অর্ডারটা পাওয়ার পর ইলেকশন কমিশনকে আমি জানাবো, তারপর ওনারা অর্ডারটা দেখে ইলেকশন কমিশন ব্যবস্থা নেবেন। 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে অবৈধ বলে রায় দেন বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজাউল হকের সমন্বয়ে গঠিত বৃহত্তর বেঞ্চ। তবে রায় স্থগিত চেয়ে আবেদন করলে খারিজ করে দেন চেম্বার বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী। পরে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে আপিল করে জামায়াতে ইসলামী। মাজহুর মান্না, চ্যানেল আই, ঢাকা। চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে ম্যানুফ্যাকচারিং হাব তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রাজধানীতে বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করে এই আহ্বান জানান তিনি। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে দিনব্যাপী চীনা বিনিয়োগকারীদের নিয়ে বাংলাদেশ চীন ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা যৌথভাবে অনুষ্ঠানের আয়োজক। প্রধান উপদেষ্টা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে আপনারা এখানে বিনিয়োগ করুন। এখানে তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট, তথ্য প্রযুক্তি সম্ভাবনাময় শিল্প। বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন উপযুক্ত ক্ষেত্র। বাংলাদেশের তরুণ জনশক্তিকে কাজে লাগাতে চীনের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের মোট জনশক্তির অর্ধেকের বয়স 30 বছরের নিচে। এই তরুণরা কাজে যোগ দিতে প্রস্তুত রয়েছে। বাংলাদেশে বিনিয়োগ করে তরুণদের কাজে লাগান। সম্মেলনে চীনের 100 প্রতিষ্ঠানের প্রায় 250 বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নেন। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিল করার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। 5 যুক্তিতে 1 জুলাই আপিলের শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের আয়োজনে মানববন্ধন, র্যালি ও পথনাটক হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের সিনিয়র প্রোগ্রাম অফিসার AKM মনিরুল কবির বলেন, পরিবেশের প্রতি দায়িত্বশীলতা শুধু সরকারের নয়, সবার। সবুজ বাসযোগ্য ধরিত্রী গড়ার লক্ষ্যে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহমুদুল হাসান। মানববন্ধন শেষে সেখানে পথনাটক হয়।
আন্তর্জাতিক পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আজকে আমাদের অঙ্গীকার হোক আমরা সবাই পলিথিন দূষণের বিরুদ্ধে সোচ্চার হই, সবাই সচেতনভাবে পলিথিন দূষণের বিরুদ্ধে কথা বলি। বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণের অবসান এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্লাস্টিকের ব্যবহার বাড়লেও এটি রিসাইকেল ও রিইউজের পরিমাণ না বাড়ায় এসব প্লাস্টিকের অধিকাংশ সরাসরি চলে যাচ্ছে পরিবেশে। গত 50 বছরে পুরো বিশ্বে মাথাপিছু 1 টনের বেশি প্লাস্টিকের বিভিন্ন পণ্য উৎপাদিত হয়েছে, যার 90% বেশি পৃথিবীর পরিবেশকে নানাভাবে বিপন্ন করে তুলেছে। 4 জুন হজের মূল কার্যক্রমে অংশ নিতে প্রস্তুত হজ যাত্রীরা। এর মধ্যে শেষ হয়েছে বাংলাদেশ থেকে সর্বশেষ হজ ফ্লাইট। সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় সৌদি সরকার নিয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক হজ ব্যবস্থাপনা তদারকি করছেন ধর্ম উপদেষ্টা। মদিনা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। হজ মৌসুমে তীব্র গরমে হিট স্ট্রোক, ধূলিজ্বর, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যুদ্ধ পরিস্থিতির কারণে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। অবৈধ হজ যাত্রীদের শনাক্ত ও নিরাপত্তায় থাকবে কয়েকশো ড্রোন। মদিনায় অবস্থান শেষে হজ যাত্রীরা যাত্রা করছেন মক্কার উদ্দেশ্যে। মুসলিম উম্মার লাগি দোয়া করমু, আর আপনারও আমরা লাগি দোয়া করবা যেন আমরা লাগি আল্লাহ সুজা হইরা দেখ, আল্লাহ আমাদেরকে কষ্ট সহ্য করার তৌফিক দান করে এবং আল্লাহ আমাদের হজ কবুল করে। হাব ও প্রশাসনের উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের সাথে যৌথ বৈঠক শেষে হজ প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন ধর্ম উপদেষ্টা। হাজিদের অবস্থান, শৌচাগার, তাদের ক্যাটারিং সিস্টেম, এগুলো আমরা দেখে এসেছি এবং আমাদের মন্ত্রণালয় থেকে 296 জন দায়িত্বশীল বিভিন্ন টিমের মেম্বার হিসেবে ইতিমধ্যে সৌদি আরবে এসে হাজিরা এখন ভালো আছেন, যদিও অনেকটা গরম, অনেকটা কিছু সমস্যা থাকলেও তারা সেই সমস্যাটাকে সমাধানের মধ্য দিয়েই হজের কাজ তারা শেষ করতে চাচ্ছেন। সৌদি আরবের মদিনার মসজিদ নববী থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। বিশ্বের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার পর এখন রেণুপোনা ফোটানোতে ব্যস্ত সংগ্রহকারীরা। বিশেষজ্ঞরা বলেছেন এবছর 14,000 কেজির বেশি ডিম সংগ্রহ করা হয়েছে। এতে দারুণ খুশি সংগ্রহকারীরা। চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট। বৃহস্পতিবার মধ্যরাতে পাহাড়ি ঢল, প্রচণ্ড বৃষ্টি এবং বজ্রপাতের সময়ে চট্টগ্রামের হালদা নদীতে রুই জাতীয় মা মাছ ডিম ছাড়ে। খবর পেয়ে প্রাকৃতিক প্রতিকূল পরিবেশে প্রায় 250 শতাধিক নৌকা নিয়ে সংগ্রহকারীরা পর্যাপ্ত নিষিক্ত ডিম সংগ্রহের পর এখন দারুণ ব্যস্ত রেণুপোনা ফোটাতে। ভালো প্রচুর ডিম পাওয়া গেছে। এখন আমাদের মনে করেন কামাল সদার সাথে আমরা প্রায় 12টা নৌকা আছি, আমাদের মাশাআল্লাহ অনেক ডিম পেয়েছি। প্রায় 35 বাল্টির মতো ডিম সংগ্রহ করেছি। আমার এখানে 8টি গ্রুপে 17টি নৌকা করেছে, এরা 17টি নৌকা থেকে আমরা 960 কেজি ডিম সংগ্রহ করেছি। এবছর হালদা নদী থেকে প্রাকৃতিকভাবে কাঙ্ক্ষিত ডিম সংগ্রহ করায় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা এবং হালদা বিশেষজ্ঞরাও অনেক খুশি। এই হ্যাচারিতে যারা আছে তারা বিগত বেশ কয়েক বছরের মধ্যে বেশ ভালো অবস্থানে আছে। যেমন আমি এক্সাম্পল দিতে পারি, কামাল সদাগর প্রায় 36 বালতি ডিম পেয়েছে। হ্যাঁ, তারপর এখানে আরও আছে, মেম্বারও বেশ ভালো ডিম পেয়েছে। এখানে মোটামুটি আবার ডাউনে যারা আছে তারা একটু কম পেয়েছে। তো বৈরী আবহাওয়ার কারণে মাঝখানে একটু বাধাগ্রস্ত হয়েছে, তারপর আমরা দৃঢ় বিশ্বাস যে আমাদের গতবারের তুলনায় অনেক ভালো এবার সংগ্রহ হয়েছে। আর আমাদের বিশেষ করে ডিম সংগ্রহকারী যারা আছে তারা সবাই খুশি। এটা সবারই একটা দীর্ঘদিনের একটা প্রত্যাশা করেছিলেন সবাই যে কখন ডিম ছাড়বে, তো সেই আশা সবার পূর্ণ হয়েছে। এবছর সংগ্রহকৃত ডিম থেকে প্রায় 350 কেজি রেণুপোনা উৎপাদন হবে বলে আশা করছেন সংগ্রহকারীরা। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা ও জাগরণের গানগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল রক কনসার্ট করেছে নজরুল ইনস্টিটিউট। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ব্যতিক্রমী এই কনসার্টে গান পরিবেশন করে জনপ্রিয় 10টি ব্যান্ড। নজরুলের 10টি গানের সমন্বয়ে একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। কনসার্টটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই। আক্তার হোসেনের রিপোর্ট। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে
কবি নজরুল ইনস্টিটিউটের আয়োজনে মানিক মিয়া এভিনিউতে নজরুল রক কনসার্ট। ব্যতিক্রমী এই আয়োজনে মঞ্চমাতায় ওয়ারফেজ, সোলস, দলছুট, শিরোনামহীন সহ জনপ্রিয় 10টি ব্যান্ডের শিল্পীরা। বৃষ্টির বাধা উপেক্ষা করে নজরুলের গান উপভোগ করেন হাজারো তরুণ। এই প্রথম আমাদের বাংলাদেশে এত সুন্দর একটা কনসার্টের আয়োজন করা হয়েছে, যেখানে আমাদের মোস্ট খুব পছন্দের, আমাদের ইয়ং জেনারেশনের পছন্দের ব্র্যান্ডগুলো আসছে। নজরুল অসাম্প্রদায়িক, নজরুল বিপ্লবী, একে সংস্কৃতি সম্পর্কে জানানোর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নজরুলের বিপ্লবী সুর নতুনভাবে ধ্বনিত হওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে নজরুলের চেতনা শক্তিশালী সংযোগ গড়ে উঠবে এমন প্রত্যাশা আয়োজকদের। সবকিছু মিলিয়ে আমরা নজরুলকে আমাদের জাতির মননের ভিতর একেবারে গভীরভাবে গ্রন্থিত করে দিতে চাই। এই তারুণ্যের ভিতরে আরও ভালোভাবে নজরুলকে প্রবেশ করিয়ে দিতে চাই। তো যার ফলে আমরা একটা নতুন ভাষার আশ্রয় নিয়েছি, সেই ভাষাটার নাম হচ্ছে রক। কনসার্টে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। চট্টগ্রাম সফরে থাকায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে না পারলেও শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। কনসার্টটি সরাসরি সম্প্রচার করায় চ্যানেল আইকে ধন্যবাদ জানান তিনি। আমার নিজের ওখানে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু যেহেতু জুলাই শহীদদের বাড়ি পরিদর্শনের কাজ পড়েছে আমার, যে কারণে আমি থাকতে পারছি না। তবে আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানাই, তারা এটা লাইভ প্রচার করছে। নজরুল আমাদের এই 24-এ আরো অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে আমাদের জাতীয় জীবনে। কবি নজরুলের বাছাই করা আধুনিক রক আঙ্গিকে পরিবেশনায় একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে সম্মান জানাতে তাঁর জীবনী নির্ভর তথ্যচিত্র নির্মাণ করছে চ্যানেল আই। এরই মধ্যে শেষ হয়েছে তথ্যচিত্রটির চিত্র ধারণের কাজ। তথ্যচিত্রের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ। সুলতানা ইমুর রিপোর্ট। প্রায় সব প্রজন্মের বাংলা সঙ্গীত প্রেমীদের হৃদয় দখল করে আছেন কোকিল কণ্ঠী সাবিনা ইয়াসমিন। এখনও সুরের মূর্ছনা ছড়িয়ে যাচ্ছেন গুণী এই শিল্পী। তারই কর্ম ও জীবন নিয়ে নির্মিত হতে যাচ্ছে তথ্যচিত্র জুঁইফুল সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিনের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানটি নির্মাণ করছে চ্যানেল আই। এরই মধ্যে শেষ হয়েছে চিত্র ধারণ। আয়োজনটির পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানেল আই এর বার্তা প্রধান শাইখ সিরাজ। বাংলা গানকে যথেষ্ট দিয়েছেন, এটা কিংবদন্তি শিল্পী, অথচ তার জীবনকে নিয়ে কোনো প্রামাণ্যচিত্র বা কোনো ধরনের সাক্ষাৎকার ধর্মী কোনো অনুষ্ঠান আজও হয়নি। তো সেই জায়গা থেকে আমাদের কাছে চ্যানেলের কাছে মনে হলো যে তার জীবন ধর্মী একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হওয়া দরকার। 16,000 মতো নাকি গান গেয়েছেন। তো সেখান থেকে নির্বাচিত 12-13টি গান তিনি নিজেই নির্বাচন করেছেন। এই প্রজন্মের শিল্পীরা গাইবে তারই সামনে। তো এই আয়োজনটা আমাদের কাছে মনে হয়েছে তার জন্মদিনে, সেই সময় সাবিনা ইয়াসমিনের জন্য একটা ট্রিবিউট হওয়া দরকার চ্যানেল আইয়ের। চ্যানেল আইয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। আমার জীবনের জীবন নিয়ে যতখানি সম্ভব একটা তথ্যচিত্র তৈরি করছে চ্যানেল আই। এটা আমার কাছে খুব আনন্দদায়ক। এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা যে আমার অনেকগুলো গান গাইছে, এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে এবং প্রত্যেককে খুবই ভালো গাইছে। এই আয়োজনে সাবিনা ইয়াসমিন নির্বাচিত 12টি গান পরিবেশন করেছেন কণা, লিজা, কোনাল, ঝিলিক, ইমরান, রাকিবা ঐশী ও আতিয়া আনিসা। আগামী 4 সেপ্টেম্বর সাবিনা ইয়াসমিনের জন্মদিনে অনুষ্ঠানটি প্রচার হবে চ্যানেল আই এর পর্দায়। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। কনকা ফ্রিজ কোরবানির হাটের খবর। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কনকা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর হাটগুলোতে আসছে কোরবানির পশু। এ নিয়ে জানতে আমরা সরাসরি যাচ্ছি শাকের আদনানের কাছে। তিনি আছেন 300 ফিট হাট এলাকায়। আদনান, হাটে পশুর দাম কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি?
হৃদয় ধন্যবাদ। আপনি জানতে চাচ্ছিলেন যে হাটে আসলে পশুর দাম কেমন, আমরা আসলে সেটাই দিয়ে শুরু করতে চাই। আমরা একজন ব্যাপারীর সঙ্গে কথা বলতে যাই, তিনি আমাদের বিভিন্ন ক্যাটাগরির যে গরু রয়েছে সেটির দাম বলবেন। একটু বলবেন যে আপনি তো এই গরুগুলো নিয়ে আসেন, কোনটার কত দাম একটু বলবেন? এটা 1,70,000, এটার দাম 1,70,000। এরপরে ওইটার দাম? ওটার দাম 2,20,000। তারপরটার দাম কত? ওটা 2,10,000। এরপরে কত? যেটা 4 লাখ। 4 লাখ। জি। আচ্ছা, আর এর নিচে গরু আপনি আনেননি এবার? এর নিচে বা 1 লাখের নিচে বা এরকম? 1 লাখের নিচে গরু নেই। আচ্ছা, আমরা এখন একজন এই হাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাই। একটু বলবেন যে আপনাদের নিরাপত্তা সহ আপনাদের হাটে কি কি সুযোগ সুবিধা রয়েছে? ধন্যবাদ। ঢাকা সিটি তথা সারা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ গরুর হাট 300 ফিট মস্তুল চেকপোস্টে। এখানে সার্বক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনী তথা সকল আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক টহলদারে নিয়োজিত আছে। 5,000 গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে আমাদের ব্যাংকিং সুবিধা সহ, এবং আমাদের দলীয় পর্যায়ে যে লোকের 500-এরও অধিক আমাদের স্টাফ ভলেন্টিয়ার নিয়োজিত আছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সকল প্রকার ধরনের সুযোগ সুবিধা আছে। আমি ঢাকাবাসীকে একটি মেসেজ দিতে চাই, গরু কিনেন বা না কিনেন, সারা বাংলাদেশের মধ্যে 300 ফিট মস্তুল চেকপোস্টে সর্ববৃহৎ হাট। এখন সুন্দর এবং মনোমুগ্ধকর একটি পরিবেশ আছে। এই পরিবেশে গরু কিনে আপনারা ইনশাল্লাহ স্বাচ্ছন্দ্য বোধে গরু প্রচুর কুরবানি করতে পারবেন, সেই প্রত্যাশায় রাখি। ওকে, ধন্যবাদ। এবং আরেকটি জিনিস বলে রাখি যে এবার আসলে যে পরিমাণ দেশি গরু রয়েছে গতবারের মতো, এবং ব্যাপারী সহ সংশ্লিষ্টরা বলছেন যে এবারও দেশি গরু দিয়েই চাহিদা পূরণ সম্ভব, বিদেশি গরু প্রয়োজন। এবং একটি হিসাবে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় হিসাব মতে এবার 20 থেকে 21 লাখ গরু বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হৃদয়। আদনান, ধন্যবাদ। প্রিয় দর্শক, শাকির আদনান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন পশুর হাট থেকে। এবার বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ প্রসঙ্গ। পাকিস্তানের কাছে টানা 2 ম্যাচ হেরে 1 ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া হওয়া বাংলাদেশ আজ তৃতীয় ও শেষ টি-20 ম্যাচ খেলবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় টি-20 ম্যাচ। হোয়াইট ওয়াশ এড়াতে এবং সিরিজ হারের ব্যবধান কমিয়ে আনতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই অধিনায়ক লিটন কুমার দাসের দলের জন্য। টাইগার অধিনায়ক নিজেও শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে চান, কিন্তু তার আগে আরেকটি ধাক্কা লেগেছে টাইগার শিবিরে। পেসার শরীফুল ইসলাম ইনজুরির কারণে ছিটকে গেছেন শেষ ম্যাচ থেকে। দলের ফিজিও দেলোয়ার হোসেন নিশ্চিত করেছেন শুধু এই ম্যাচ নয়, অন্তত 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই পেসারকে। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি। বিরতির পর আবার আমন্ত্রণ চেন্নাই সংবাদে। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে 16তম দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন নগর ভবনের কর্মচারী, শ্রমিক সহ ইশরাক সমর্থকরা। ঢাকাবাসীর ব্যানারে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জড়ো হন ইশরাক সমর্থকরা। লাইলান হোসেনের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত 17 মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের গেটে তালা ঝুলিয়ে দেয় ইশরাক সমর্থকরা। সেই দিন থেকে কার্যত অচল নগর ভবনের কার্যক্রম। এরপর থেকে নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন ইশরাক সমর্থকরা। কেন, কি কারণে, কোন অদৃশ্য শক্তির ইশারায় সরকার এটাকে এই পর্যায়ে নিয়ে গেছে আমরা বুঝতে পারছি না। এই আদালতের রায়টা বাস্তবায়ন করতে তাদের এত অনীহা কেন? আজও মিছিল নিয়ে বিক্ষোভে জড়ো হন ইশরাক সমর্থকরা। দেশের যে আইন আছে, আইনকে যাতে মেনে নিয়ে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাককে তার দায়িত্বে বুঝিয়ে দেওয়া হোক। আমরা এখানে ইনসাফের রাজনীতি চাই, আমরা বিশ্বাসের রাজনীতি চাই, আমরা মৌলিক অধিকারের রাজনীতি চাই। আন্দোলন চলবে, তীব্র থেকে তীব্রতর হবে। সকল কর্মচারী চাচ্ছি উনি মেয়র হয়ে আসুক। এটা শপথ পড়ানোটা ছিল সময়ের ব্যাপার, কিন্তু তারপরও কালক্ষেপণ করে সময়গুলি নষ্ট করছে। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সমর্থকরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। নিটল টাটা কৃষি সংবাদ। দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ পশুর হাট যশোরের শাসা উপজেলার 7 মাইল পশুর হাটে ব্যাপক প্রস্তুতি থাকলেও এবার ক্রেতার সংখ্যা কম, তবে ক্রেতা না থাকলেও বিক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। প্রকৃতি সংবাদ।
দখল ও দূষণে মরা খালে পরিণত হয়েছে নোয়াখালীর চৌমোহনীর দুটি খাল। একটু বৃষ্টিতেই জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। ময়লা আবর্জনা দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি হুমকিতে জনস্বাস্থ্য। জলাবদ্ধতা নিরসন সহ পরিবেশ বিপর্যয় রোধে খালগুলো দখল ও দূষণ মুক্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বরাদ্দ পেলে খাল সংস্কারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে 5 অভিযোগ ট্রাইব্যুনালের আমলে হাসিনা ও কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ে আপিল বিভাগে বাতিল, দাড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হাব তৈরিতে চীনা উদ্যোক্তাদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান, রাজধানীতে বিনিয়োগ সম্মেলন উদ্বোধন। এবং সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে পাকিস্তানের বিপক্ষে রাতে মাঠে নামছে বাংলাদেশ, হোয়াইট ওয়াশ এড়াতে জয়ই টাইগারদের লক্ষ্য। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।